ঘন্টা অতিক্রান্ত জয়ের পর বিজেপি কাণ্ডারি এই রাজ্যের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্যেরও 24 ঘন্টা পার হলো জয়ের, প্রায় 24 ঘন্টা হতে চললো যে জয় ঘোষণা হয়েছে। তারপরের কালকে দুপুরে এখন প্রায় 1:45 বাজে, এই সময়টা পরিষ্কার হয়ে গিয়েছিল রাজ্যে পালাবদল হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় আসছে। আর এখন 24 ঘন্টা হতে চললো। এই 24 ঘন্টা পর ওই গতকালকের থেকে আজকে কি কি পরিবর্তন দলে, মনোজগতে এবং পার্টির মধ্যে হয়েছে? এতটাই উচ্ছ্বাস ছিল চারিদিকে, এতটাই ব্যস্ততা ছিল, আর এতটাই আবির ছোঁড়াছড়ি হয়েছে যে তার মধ্যে মনোজগতে পরিবর্তন কিছু হয়েছে বলে মনে করি না। পুরোটা ভালো করে ঘুমোতেও পারিনি, রাত্রি 2টোর পরে শুতে গিয়েছিলাম, সকালে ঘুম ভাঙিয়ে দিয়েছেন এসব লোকজন এসে। ফলে এখনো ঠিক আমরা যে এসে গেছি ক্ষমতায়, পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হতে চলেছে, এটাও এখনো আমার পুরোপুরি আমি তাতে আত্মস্থ হতে পারিনি। হঠাৎ দেখলাম একটা ওই পাইলট কার বাড়ির সামনে, একজন এসে স্যালুট দিল। ব্যাপারটা বুঝতে পারলাম না, আমি তো কাউকে ডাকিনি, আর আমার তো এগুলো কোনোদিন প্রয়োজন হয়নি, আমি কোনোদিন কোনো সিকিউরিটি নিইনি। হঠাৎ পাইলট কার কেন সামনে, আমি কে? তো এইটা একটা আমার ভাবতে আশ্চর্য লাগছে যে একটা সময় মনে আছে তপনদা আমাকে স্কুটারের পিছনে নিয়ে গিয়ে তোমাদের হাউস আনন্দবাজার কাগজ পত্রিকা, সেখানে তপনদার লেখা মানে হ্যান্ড আউট, ওই স্টেটমেন্ট আনন্দবাজার অফিসে গিয়ে দিয়ে আসতাম। তো সেই জায়গা থেকে আজকে আমার বাড়ির সামনে হঠাৎ সকালবেলা পাইলট কার, তো এটা তো একটু পরিবর্তন আনার মতোই ব্যাপার। একসময় আপনাকে ব্যাখ্যা দিতে হতো যে আমি কে, মানে হোয়াট ইজ বিজেপি, মানুষের কাছে ব্যাখ্যা দিতে হতো। আর আজকে আপনি হঠাৎ করে নিজেকে প্রশ্ন করছেন, তাই তো আমি কে, বাড়ির সামনে পাইলট কার কেন? এটা সি চেঞ্জ হলো একটা রাজনীতিতে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিটা হওয়ার ছিল, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাসঙ্গিকতা, শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ, শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদানটা তখনকার বাঙালি বুঝতে পেরেছিলেন। কোনো রাজনৈতিক দলের ডাকে নয়, জনসংঘের আহ্বানে নয়, স্বতঃস্ফূর্তভাবে মানুষ অরন্ধনে যোগ দিয়েছে। অন্তত 3 দিন অরন্ধন চলেছিল, এরকমও বাড়ি গেছে। তো সেই দল সেখানে জায়গা পেল না, কিন্তু আজকের পরিবর্তিত পরিস্থিতিতে প্রাসঙ্গিক, এবং দেশের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গের এই জয়টা প্রাসঙ্গিক ছিল, এই জয়টা প্রয়োজন ছিল, এটা হয়েছে। একটা বিষয় সকলেরই মনে হতো, সে রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক, রাজনৈতিক নেতা যেই হন না কেন, সকলেরই মনে হতো যে পশ্চিমবঙ্গের মাটিটা বিজেপির জন্য সত্যি কঠিন। তার কারণ এখানে একটা ন্যারেটিভ সেট করা হয়েছিল যে সংখ্যালঘুরা যেদিকে ভোট দেয় তাদের পক্ষে ক্ষমতায় আরোহণ করা মসৃণ হয়, বিজেপি সংখ্যালঘু ভোটটা পায় না, সুতরাং, এবং সংখ্যালঘুদের থেকেও ক্লেম করা হতো যে আমরা যাদেরকে ঠিক করবো তাদেরকেই ক্ষমতায় বসাতে পারি। তো বিজেপি সেই জায়গায় কঠিনতম কাজটা কিভাবে সফল করলো এটাকে? আমরা জাতীয়তাবাদী মুসলমানদের বিরোধী নই, আমাদের কাজ পুরো পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে, তার মধ্যে হিন্দুও আছেন, মুসলমানরা আছেন, কিন্তু ধর্মান্ধ মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ এবং তারা ঠিক করে দেবে পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে, এটা চলবে না। এটা মানুষ স্থির করে নিয়েছিলেন, আর সেই মানসিকতার প্রতিফলনটা ইভিএম বক্সে পেয়েছে। আসামের ডেমোগ্রাফিক দেখুন, আমি আগেও বলেছিলাম ভোট চলাকালীন যে দুবারের জন্য আসামের সরকার বিজেপি আছে এবং তৃতীয়বারও আসছে, এটা কালের দেওয়াল লিখন, পরিবর্তন হবে না, বেশি মার্জিন নিয়ে আসবে, তাই হয়েছে। এবং এখানেও আমি বলেছিলাম, এবং এটা আমি বিশ্বাস থেকে বলেছি, 1 বছর আগেও বলেছি, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবেই। তৃণমূলের ঔদ্ধত্য তৃণমূলকে আরো তাড়াতাড়ি যেতে বা আমাদের মার্জিনকে বাড়াতে সাহায্য করেছে। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই ভাষায় সম্বোধন করব, আমি হদল কুতকুত বলবো? এটা কোন শিক্ষা? ডিজে বাজাবো? আর এই ডিজে বাজানো বন্ধ করার জন্য বিজেপিকে মানুষ ভোট দিয়েছে, রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে ফেরানোর জন্য মানুষ ভোট দিয়েছে। কোথায় গেল ডিজে? আমরা
কর্মীদের বলছি, কোনো আক্রমণ যদি কেউ করে বিজেপির পতাকা হাতে নিয়ে কোনো রাজনৈতিক দলের কর্মীকে, এমনকি অশালীন শব্দ বাড়ির সামনে যদি গিয়ে কোনো মহিলার উদ্দেশ্যে বলে, তাকে দল থেকে বার করে দেবো। কোনো রাজনৈতিক হিংসা চলবে না। প্রশাসনকে বলছি, আমি প্রশাসনের থেকে ক্লোজ চ্যাপ্টার করতে চাইছেন। আমি বাংলা থেকে এই রাজনৈতিক সংস্কৃতি, আমি নয় আমরা বদলাতে চাইছি। যারা তৃণমূল কংগ্রেস করেছে, শেষ পর্যন্ত লড়াই করেছে আমাদের হারানোর জন্য, তারা আমার শত্রু, আমি তার বাড়ি ভাঙবো? তাহলে তো আমরাও তৃণমূল কংগ্রেস হয়ে গেলাম, যেটা কোনো রাজনৈতিক দলই ছিল না। চিফ সেক্রেটারি এখন দেখছেন, ওনার দেখা উচিত যে কোনো জায়গায় যদি কোনো রাজনৈতিক হিংসা হয়, কোনো রং দেখবেন না, কঠোরতম পদক্ষেপ নিন, বন্ধ করুন। এগুলো অনেক হয়ে গেছে। এতদিন ধরে একটা অভ্যস্ত ছিল একটা জিনিসের মধ্যে, ক্যান্ডিডেটের মুখ মানে হচ্ছে দেব, কোয়েল, আপনারাও নিয়ে এসেছিলেন বিভিন্ন নায়ক নায়িকা 2021 সালে। আবার প্রচারের মুখ হচ্ছে বুদ্ধিজীবী, অপর্ণা সেন, জয় গোস্বামী, শ্রীজাত, তারপরে আরও অনেক বুদ্ধিজীবী মানে লেখক শিল্পী, তাদের সমাহার করা মুখ। বিজেপি এই বছর নির্বাচনে লড়লো এই দুটো ফ্যাক্টরকে বাদ দিয়েই। রাজনীতির একটা নিজস্ব ভাষা আছে এবং পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন। প্রত্যেক নির্বাচনে জয় পরাজয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক দল কিছু শিক্ষা নেয়, আমরাও নিয়েছি। আমি এটা মনে করি না যে কোনো শিল্পী, সাহিত্যিক, চিত্রতারকা তারা রাজনীতি করতে পারেন না বা তারা রাজনীতি বোঝেন না, কিন্তু একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, যে রাজনৈতিক তামাশা বলে একটি বিষয় আছে। আমরা এখানে রাজনৈতিক তামাশা দেখছিলাম, মানে কারা কাকে চ্যালেঞ্জ করছেন, কারা রাজনীতি করছেন। সবাই তো রাজনীতি করার কথা নয়, সবাই রাজনীতি করতে পারে না। এটি কোনো ফুটবল ম্যাচ নাকি যে আমি দু দলের মধ্যে পায়ে বল নিয়ে নেমে পড়লাম। আগামী দিনে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক বাতাবরণের মধ্যে থাকবে, যে বাতাবরণটা একটা সুস্থ রাজনৈতিক আপনি বারবার করে বলছেন, যেখানে অথচ আপনার দলের কর্মী সমর্থক হোক, সাধারণ মানুষ হোক, এইগুলো নিয়ে বহু প্রশ্ন রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা এরকম কেন একজন সাংসদ হিসাবে, তার বাড়ির সামনে চারদিকে ঘিরে রাখা হয়, কালীঘাট অঞ্চলে প্রচুর লোক অভিযোগ করছেন, এই যে এই ব্যাপারগুলো নিয়ে। ওসব থাকবে না। আমাদের দলের কর্মীরাও যেরকম আক্রমণ করবে না, সেরকম আমরাও মানুষকে জানাবো যে কশো পুলিশ নিয়ে গিয়ে দিল্লিতে একটা পলিটিক্যাল ট্যুরিজম হতো। এসব চলবে না। আমার দলের ক্ষেত্রেও অন্য দলের ক্ষেত্রেও, আমার দলের ক্ষেত্রেও কিছু কিছু মানুষের কাছে নিরাপত্তা আছে, নিরাপত্তা রক্ষী আছে, সেগুলোকেও বহু জায়গায় উইথড্র করে নেওয়া হবে। এ চলবে না, এটা চলতে দেওয়া যাবে না। একটা পুলিশ দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 200-250 পুলিশ নিয়ে দিল্লি যাত্রা। এই যে তামাশা চলছিল, এটা মানুষ কিভাবে দেখেছে? এর জন্যই তো মার্জিন বাড়ছে। এগুলো এই যে নিরাপত্তার ঘেরাটোপ দেখেই আজকে তো 15,000 মার্জিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর নিজের খাস মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যিনি প্রাক্তন, তার সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু ব্যক্তিগত স্তরে তাকে আক্রমণ করার কোনো ইচ্ছা বা রুচি বিজেপির নেই। তিনি তার মতো করে রাজনীতি করবেন, তার রাজনীতি করাতে অহেতুক বিজেপি কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। কারণ তৃণমূল কংগ্রেস, আমি আবার বলছি, তাদের জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে। আমি রাজনৈতিক ধারাভাষ্যকার তো নই, আমি একজন নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী। তার অবস্থান বলছি যে বিরোধীরা বিরোধীদের জায়গায় থাকবে, রাজনৈতিক চাপানুতর থাকবে, কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে করেছে, বিরোধী দলনেতাকে 104 বার হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়েছে শুধু একটা সভা করার জন্য। বিরোধী দলনেতা গাড়ির ওপর পেট্রোল ঢেলে তাকে জীবন্ত মেরে ফেলার চেষ্টা হয়েছে, পুড়িয়ে দেবার। এই রাজনীতি বিজেপি করবে না। এই রাজনীতি যদি কোনো জায়গায় করার চেষ্টা করে, তাহলে বিজেপি সেটাকে প্রতিহত করবে। এবং এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ গতকালই আমার কাছে খবর আছে এই পাশের রাজারহাট গোপালপুর কেন্দ্রে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর হয়েছে, এবং যারা করেছেন তারা বিজেপির কেউ নয়, বিজেপির পতাকাটা ব্যবহার করেছে। আমি ওখানে খবর পাঠিয়েছি, যদি এরকম কেউ করে ইমিডিয়েটলি তাকে চিহ্নিত করো, খবর পাঠাও, পার্টি থেকে বার করে দেবো। আর প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। দুটো বার্তা দিলেন, সেটা হচ্ছে
এ রাজ্যে প্রতিহিংসার রাজনীতি হবে না, পাল্টা আক্রমণ, অশান্তি, হাঙ্গামা হবে না এবং সেই সঙ্গে তোলাবাজি বন্ধ করতে হবে। এবং তিনি পাশাপাশি এটাও বলছেন যে আগামী দিনে যে সরকারি গঠন হোক না কেন, বাংলাকে তারা নতুনভাবে গড়ে তোলারই চেষ্টা করবেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।